বন্দী পুরুষোত্তম, প্রেমময়ী শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। এই চ্যানেলের মাধ্যমে প্রেমময়ী শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের অমূল্য গ্রন্থসমূহকে অডিও আকারে উপস্থাপন করা হচ্ছে। আমাদের আন্তরিক প্রয়াস যেন সকল ভক্তপ্রাণ দাদা ও মায়েরা ঠাকুরের বাণী, অমৃত কথা ও ইষ্ট প্রসঙ্গ থেকে আকণ্ঠ অমৃত রস পান করতে পারেন। যেমন তাকে দেখি, বইয়ের পৃষ্ঠা ৩৭৪ থেকে ৩৮৭, পাঠ ৪০, অধ্যায় ৫৮। খটাখট খটাখট খটাখট, পিছনে মেটে রাস্তার ধুলো উড়িয়ে ছুটে চলেছে ওয়েলার ঘোড়া। রাস্তার লোক সসম্ভ্রমে একপাশে সরে দাঁড়াচ্ছে। এই, বড়বাবু বেরিয়েছে, রাস্তা ছাড়, রাস্তা ছাড়। দেখতে দেখতে তীর বেগে বেরিয়ে যাচ্ছে তেজি ঘোড়ার পিঠের সাহসী সওয়ার। বাবু যখন পালকির আরোহী, তখনও এই একই তেজের হাওয়া। মস্ত নকশা কাটা পালকি ৮ জনের কাঁধে উঠে চলে। কাঁধ বদলাবার জন্যে পেছনে ছোটে আরও ৮ জন। তাছাড়া ছুটবে কয়েকজন পাইক আর লিঠেল। পাইক বর্দারের বাহিনী দেখলেই লোকে চিনতে পারে এই সুরেন বিশ্বাসের পালকি। কুষ্টিয়া টাউনের ৫ মাইল দক্ষিণে কমলাপুর গ্রাম। সেই কমলাপুরের কর্তা সুরেন বিশ্বাস। শুধু কমলাপুরের নয়, ও অঞ্চলটার উপরেই তার কর্তৃত্ব। সুরেন বিশ্বাসের নামই বাঘে বকরিতে জল খায় এক ঘাটে। দারোগা হোক, হাকিম হোক, কমলাপুরের বাবুর নাম শুনলেই মেজাজ নরম হয়ে যাবে। শুধু লোকবলই নয়, অর্থবলও ছিল প্রচুর। লোকে বলতো আকাশে তারা গুণে শেষ করা যেতে পারে, কিন্তু বিশ্বাসদের টাকা গুণে শেষ করা যাবে না। যেমন গোলা থেকে ধামাই করে ধান বের করে মানুষে, তেমনি ধামা গুনতি কাঁচা টাকা মানুষে বয়ে আনত ছাদে। ছাদের রোদে টাকা ঢেলে রেখে দিয়ে রোদ খাইয়ে নিত। বিরাট প্রাসাদ তুল্য বাড়ির বিরাট বিরাট ছাদ টাকায় ভর্তি। তাও সব টাকা একদিনে রোদ পেত না, লেগে যেত কয়েকদিন। টাকা আমদানির পথ ছিল একাধিক। বাবা শশীভূষণ শুধু জমিদারিই করে যাননি, ফিরে গিয়েছেন জাঁদরিল ব্যবসা। ঠাকুরদার আমল থেকে রেশমের কারবার, তখনও জমিদারি হয়নি। বিরাট রেশমের চাষই ছিল প্রধান সম্পত্তি। শশীভূষণের আমল থেকে শুরু হলো পাট আর ধান চৈতালির অতিরিক্ত কারবার। কলকাতায় বাগবাজারে হলো প্রকাণ্ড বাসাবাড়ি, আর চিতপুরে খালের ধারে গদিঘর। তখনকার দিনে কলকাতার একজন নামী সওদাগর শশীভূষণ বিশ্বাস। শশীভূষণ যেমন বিত্তবান, তেমনি তেজি। গুরুপদে ছাড়া মাথা নোয়ায়নি কোনোদিন। কিন্তু সে তেজস্বিতার রক্তিমার মধ্যেও ছিল একটি বিনম্র শ্যামলতা। লাল জবার বোঁটায় সবুজের একটা বেষ্টনী। বলতেন, ঈশ্বরের বেটা আবার ভয় করবে কাকে? সে মানবে তার বাপকে, ভগবানকে। বাপের ধাতের মূর্তি সুরেন্দ্রভূষণ। ছোটবেলা থেকে মানুষ হয়েছে কলকাতায়, পড়াশোনা করছে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনে। পড়ছে গৌরীশঙ্কর দে, মন্মথ বসু, অধরবাবু এদের কাছে। অনেক পথে যেমন টাকা আসে, অনেক পথে বেরিয়েও যায় তেমনি। সুরেন বিশ্বাস তো খরচ করবার জন্যে পথ খুঁজে বেড়ায়। বড় খরচের ফিকির না পেলে খাইয়ে দেয় গাঁয়ের লোক ডেকে। সদ্ব্যয়ের সঙ্গে ছিল অপব্যয়ও। এক একটা মামলা যখন বাঁধত, তখন ধনাগারের কপাট খোলা। টাকা বাণীর জলে ভেসে যাক, কিন্তু মানির গোড়া যেন ঠিক থাকে। একদিন এক ব্যাপার হয়েছে। কমলাপুরের বিহারাদের ডাকাতির দায়ে অভিযুক্ত করেছে কুষ্টিয়া থানার পুলিশ। তদন্তে এসেছে এক দারোগা। অপরাধ কবুল করাবার জন্যে বিহারাপাড়ায় ঢুকে চালিয়েছে বেপরোয়া মার। সঙ্গে একজন সিপাই আর জনকয়েক চৌকিদার। ৩ দিন ধরে তদন্তের নামে চলেছে অকথ্য অত্যাচার। গায়ে পড়ে মানা করেছে কয়েকবার সুরেন বিশ্বাস। বলেছে ওরা কেউ চোর বদমাইশ নয়, আমার দুয়ারেই খেটে খায়, ওদের আমি চিনি। শুধু শুধু পিটুনি দিয়ে কি হবে বেচারাদের। দারোগা তো চটে লাল। বলে, হ্যাঁ মশাই, আপনার তাতে কি? পুলিশের কাজে বাধা দিতে চান আপনি? জানেন ওটা অপরাধ। বদমাইশগুলো সব ডাকাত। মনের আগুনে চাপা দিয়ে চুপ করে রইল সুরেনবাবু। কিন্তু আর হলো না। দুপুরবেলায় খেতে বসেছে। কাছে বসে গিন্নি পাখা করছে। এমন সময় বাড়িতে এসে কেঁদে পড়েছে বিহারাপাড়ার লোকেরা। অন্দরে ঢুকতে ঢুকতে কাকাই খবরটা নিয়ে এলেন। রাগে তাঁরও গা জ্বলছে। হাতের ভাত পাতে ফিরিয়ে দিলে সুরেনবাবু। হাত মুখ ধুয়ে তখন ছুটল বিহারাপাড়ায়। সঙ্গে সঙ্গে কাঁদতে কাঁদতে চলল পাড়ার প্রতিনিধিরা। কর্তা, আমাদের বাঁচান, আমরা যে আপনার দুয়ারে চাকর।
বিহারাপাড়ার এক বাড়িতে বসে দারোগা বাবু। সামনেই একজনকে মার দিয়ে আধমরা করে ফেলে রাখা হয়েছে। তারই উদ্দেশ্যে লাথি তুলছে দারোগা, চেঁচাচ্ছে, বল শালা, কে তোদের মিছে কথা বলতে শিখিয়েছে? বল শালা, শুয়ারকা বাচ্চা! মার শালা জানোয়ারকে, মার! পিছন দিক থেকে গর্জে উঠল সুরেন বিশ্বাস। সাক্ষাৎ বড় কর্তার হুকুম পেয়ে গুলি খাওয়া বাঘের মতো লাফিয়ে উঠল বেহারার দল। মেরে সাবাড়ি করে দেয়। শেষে সুরেনবাবুই বললে, বেটাকে এবার মাফ দে, মেয়ে ছেলেটাকে আর বিধবা করে কাজ নেই। মার হয়ে গেলে নিজের গাড়িতে করে পাঠিয়ে দিলে কুষ্টিয়া থানায়। থানার মশাইরা একবার দেখুক কোথায় লোক পাঠিয়েছিল কেরদানি জাহির করতে। মামলা লেগে গেল পুলিশের সঙ্গে, বিরাট সে মামলা। লোকের মুখে মুখে সে মামলার কথা। খাজনাখানার দরজা খোলা রইল। টাকা যাক, কিন্তু মান রাখা চাই। শেষ পর্যন্ত হাইকোর্টে গিয়ে মামলা জিতল সুরেন বিশ্বাস। তারপর ঘাই ইনতার ভোজ চলল কয়েকদিন ধরে। আর একদিনের ঘটনা, রেনভিক সাহেব তখন কুষ্টিয়ায়। মস্ত বড় ব্রিটিশ ব্যবসায়ী রেনভিক। ভারতের নানা জায়গায় আখ মারাই কলের কারখানা তার। কুষ্টিয়াতেও রয়েছে এমনি একটা কারখানা। সুরেন বিশ্বাস কমলাপুর থেকে আসছে কুষ্টিয়ায়। সবার হয়েছে তার নতুন অস্ট্রেলিয়ান মাদি ভেলারের পিঠে। গাঁয়ের বাঙালি এত বড় ঘোড়া চড়ে? লোকটা কে? পিছনে রেনভিক মর্নিং রাইড থেকে ফিরছে। সামনের ঘোড়া দেখে আশ্চর্য হয়ে গিয়েছে। অগ্রবর্তী শক্তি পরীক্ষা করবার জন্যে রেকাব মারল তার ওয়েলারের পেটে। সুরেন বিশ্বাসও টের পেয়ে গিয়েছে পিছনে রেনভিক। ব্যাস, শুরু হয়ে গেল ঘোড়দৌড়। সামনে 5 মাইল চলল রেস। কিন্তু সুরেন বিশ্বাসের ঘুড়ির কাছে পরাস্ত হয়ে গেল বিখ্যাত অশ্ববিলাসী রেনভিকের ঘোড়া। বাংলোয় গিয়ে খবর নিলে সাহেব ঘোড়া কার। একদিন লোক পাঠিয়ে দিলে কমলাপুরে। বললে, শুনে এসো বাবু, কিতনা রুপিয়া মে ঘোড়া বিকেগা। লোক ফিরে এলো কমলাপুর থেকে। সাহেব জিজ্ঞেস করলে, ক্যা খবর? লোকটি মুখ কাঁচুমাচু করছে। সাহেব ধমক দিলে, আরে বলোই না, কি বলেছে? বললে, রেনভিকের ঘোড়ার দাম কত শুনে এসো, আমি কিনব, আমার গাড়িতে লাগাবো। মুখ চুন হয়ে গেল সাহেবের। এই হলো সুরেন বিশ্বাস, মেজাজে শাহানশাহ, খরচে গৌরীসীন। টাকা ওড়ানোর চলতি পথও প্রশস্তই ছিল। সেরা বিলিতি শরাব আর নাচগানের সুন্দরী মেয়ে, নিত্য নতুন আমদানি চাই, যেমন করেই হোক। পশ্চিম থেকে বাইজি আসছে, কলকাতা থেকে যাচ্ছে মদের বাক্স। পুরীর মধ্যে রংমহলে চলছে মৌজ মুজরা, বাইরে সদর মহলে কর্মচারী আর অনুগতদের খানাপিনা। সে এক রূপকথার কল্পলোক। 3 ভাইয়ের মধ্যে নরেন্দ্র মারা গিয়েছে যৌবনেই। এখন 2 ভাই, সুরেন্দ্রভূষণ বড়, ছোট গিরীন্দ্রভূষণ। গিরিন বইমাত্র। গিরিন উল্টো প্রকৃতির, আচার আচরণে নরম, চরিত্রে সংযত। সুরেন্দ্র রাশভারী, আর ও মিশুক। বড়বাবু প্রশ্ন করলে তার সামনে জবাব দিতে থতমত খেয়ে যায় লোকে। সেরেস্তার কাজ নিয়ে এসে নায়েব গোমাস্তারা পর্যন্ত দাঁড়িয়ে থাকে বড় কর্তার সরেস মেজাজের অপেক্ষায়। কারো কিছু আর্জি থাকলে অনেক সময় আগে ধরে গিরিনকে। মেজ কর্তার খাতিরে যদি বড় কর্তার দরবারে কথাটা উঠে। কিন্তু আটানার মালিক হলে কি হবে? দাদাকে সমীহ করে চলে গিরিন। দাদাই যেন সব। গিরিনের সঙ্গে সতীশ জোয়ারদারের বেশ ভাব। সতীশচন্দ্র অ্যালোপ্যাথিক ডাক্তার হলেও ইদানিং যুধিষ্ঠির ডাক্তারের দেখা দেখি হোমিওপ্যাথির চর্চা আরম্ভ করেছে। সতীশচন্দ্রের কাছ থেকে আবার পাঠ নিচ্ছে গিরিন। হোমিওপ্যাথির বই কিনে পড়ে আর কুষ্টিয়ায় এলে বসে আলাপ আলোচনা করে সতীশচন্দ্রের সঙ্গে। ঠাকুর সে সময় প্রায়ই কুষ্টিয়ায় এসে থাকেন। কুষ্টিয়া তখন যেন সৎসঙ্গের দ্বিতীয় আশ্রম। সদল বলে প্রায়ই আসছেন, থাকছেন, কুষ্টিয়াকে কেন্দ্র করে আরও 5 জায়গা ঘুরছেন। এই সময় একদিন সতীশ গোসাইকে বললেন, গোসাইদা, আপনি একটা স্থায়ী আড্ডা গাড়েন দেখি কুষ্টিয়ায়। কথাটা তো ভালোই, গোসাই বলেন, তাহলে উপযুক্ত বাসা একটা দেখি। ঠাকুরের ইচ্ছা কানে যেতেই সতীশ জোয়ারদার প্রস্তাব দিলে, আজ্ঞে, তবে আর বাসা খোঁজাখুঁজি কেন, আমার কলা বাগানের বাড়িতেই আপনার আস্তানা হোক। ও তো সৎ উদ্দেশ্যেই করা, আপনি বসলে আমার উদ্দেশ্যও সিদ্ধ হবে। গোসাই সপরিবারে কুষ্টিয়াবাসী হলেন। ঠাকুরের উদ্বোধনায় নতুন করে শুরু হলো নাম কীর্তনের ধুমধাম। ঠাকুর কুষ্টিয়ায় থাকলে তো কথাই নেই, ঠাকুর যখন না থাকেন তখনও অঙ্গন ফাঁকা যায় না। কীর্তন, বৈঠক, নাম প্রচার চলতেই থাকে। শুধু কীর্তনে নয়,
পুজো আচ্ছাতেও নাম হয়ে গেল গোসাইয়ের। বড় বাজারের দুর্গোৎসব নামই বারোয়ারি হলেও আসলে বারাদির বড়দাবাবুদেরই ব্যাপার সেটা। সুতরাং সেই পুজোর পৌরোহিত্য করতে হয় গোসাইকে, আর সেই পূজা থেকেই নাম পড়ে গেল গোসাইয়ের। মায়ের এমন আরতি নাকি কেউ কখনো দেখেনি। আরতির ধূমকুণ্ডলীর মধ্যে নিজেকে হারিয়ে ফেলেন গোসাই। অনেকে বলে আরতির সময় গোসাইয়ের নাচের তালে তালে মাও দুলে দুলে ওঠেন। আহা, গোসাইয়ের কি অদ্ভুত ক্ষমতা! মা যেন ওর কথা শোনেন। গোসাই ঠাকুরকে বললেন একদিন, আমার আরতির সময় নাকি কেউ কেউ এমন দেখে। তাই সবই তাঁর দয়া, পরম পিতার নামের ক্ষমতা। সব তাঁরই ইচ্ছা। তাঁর উপরে যেমন স্থিতি, তেমনই জনপ্রীতি। গোসাইয়ের প্রতি হাজার লোকের দৃষ্টি। সুবলিত মুক্তগাত্রে নৃত্যের তালে তালে দুলছে শুভ্র যজ্ঞোপবীত। কাঁধের উপরে এসে লুটোপুটি করছে ভ্রমর কৃষ্ণকুঞ্চিত কেশভার। পরনের পট্টবস্ত্রের উপর আলম্বিত হয়েছে কোটি বিজড়িত উত্তরীয়খানি। যা কীর্তনে তাই পূজায়। নামাবিষ্ট ওই চেহারা দেখে লোকে গোসাইয়ের ডাকনাম দিল গোপাল ঠাকুর। সেবার গিয়েছেন খোকা ডাক্তারের বাড়িতে। সেখান থেকে মাঠ ভেঙে বারখাদায় গিয়েছেন প্রিয়নাথ বসুদের বাড়িতে। বুড়ো তো গোপাল ঠাকুর বাড়িতে এসেছে বলে আনন্দে অস্থির। আহা, ঠাকুরের কি অপার দয়া গোসাইয়ের উপর! গোসাইয়ের মুখ চোখের দিকে তাকিয়ে বুড়ো তাই ভাবছেন, গুরুর করুণা না হলে এই প্রেম ভাব আসে না। যিনি কাজে লাগিয়ে দিয়েছেন, শক্তি দিয়েছেন তিনি। বিকেলবেলায় হাজির হলেন পূর্ণচন্দ্র অধিকারী, এক ডাকে পূর্ণ ঠাকুর। তিনিও গোপাল ঠাকুরের নাম শুনেছেন ঠাকুরের লীলার কথা, তাই খবর পেয়ে কথা বলতে এসেছেন গোপাল ঠাকুরের সঙ্গে। আমিও যে আপনার সাক্ষাৎ প্রার্থী। গোসাই বুকে জড়িয়ে ধরলেন পূর্ণ ঠাকুরকে। দুই সাক্ষাৎকামীর সাক্ষাৎ হলো, কথাবার্তা হলো, অন্তরঙ্গতা হলো, আরও কিছু হলো। পূর্ণ ঠাকুর প্রেমে পড়ে গেলেন, ঠাকুরের প্রেমে। ঠাকুরের প্রেমই তো লীলা করছে তার একান্ত ভক্তদের মাধ্যমে। শিষ্যের যতিক ভালো সব গুরুর, সেবকের যত সৌন্দর্য সব প্রভুর দেওয়া। পূর্ণ ঠাকুর সূত্র ধরে ঠাকুরকে খুঁজে নিলেন। প্রিয়নাথবাবু তো আগে থেকেই এগিয়ে আছেন। এর আগেই যে ঠাকুরের পদাশ্রয় লাভ হয়নি তার জন্যে দুঃখ করলেন। পূর্ণ ঠাকুর সেজে বসে রইলেন। এইবার ঠাকুর কুষ্টিয়ায় এলেই হয়। ঠাকুর তো মাঝে মাঝেই আসছেন। সেবার এসে গিয়েছেন বারাদিতে, বরদাবাবুদের বাড়িতে। খবর পেয়ে পূর্ণ ঠাকুর এলেন ঘোড়া ছুটিয়ে। তখন তুমুল কীর্তন চলেছে। যে আসছে সেই কীর্তনে ঢুকে বাহু তুলে নাচছে। পূর্ণবাবুকে দেখেই ছুটে এসে জড়িয়ে ধরলেন গোসাই। পূর্ণবাবু নেমে গেলেন কীর্তনে। চলল নাচানাচি, মাতামাতি, জড়াজড়ি। তারপরে ধীরে সুস্থে ঠাকুর দর্শন। ঠাকুর দর্শন থেকে ঠাকুর গ্রহণ, প্রেম রসসাগরে আকণ্ঠ নিমজ্জন। নতুন যাত্রার শুরু হলো পূর্ণ ঠাকুরের জীবনে। তারপর থেকে ঠাকুর যখনই বারাদিতে কিংবা বারখাদায় গিয়েছেন, পূর্ণ ঠাকুর ছুটে এসেছেন তালবেড়ে থেকে। নিজের হাতে অন্ন ব্যঞ্জন রেঁধে খাইয়েছেন ঠাকুরকে। পূর্ণ অধিকারীর মতো পাকের হাত ছিল না পাকা রাঁধুনিরও। ঠাকুর বলতেন, পূর্ণদা হল রান্নায় দ্রৌপদী, এবার বেটা ছেলে হয়ে এসেছে। সতীশ জোয়ারদারের কাছে এলেই ঠাকুরের কথা শুনে গিরিন বিশ্বাস। শুনেই যেন সোনা হয়ে এলো মনটা। ইষ্ট প্রসঙ্গে শুনতে চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন। সেদিন গিরিন এসেছে কুষ্টিয়ায়, সঙ্গে নড়াইল রাজ এস্টেটের নায়েব সতীশ ঘোষ আর নায়েব মহাশয়ের ভগ্নিপতি সতীশ দত্ত, দারোগা। কথা শুনতে শুনতে উদ্বুদ্ধ হল তিনজানাই। ঊর্ধ্বগমন সোপান তবে বেঁধে নিতে হয় এখনই। চলুন এবার আপনাদের গোসাইয়ের কাছে নিয়ে যাই। ফাইনাল হবে ওইখানে গিয়ে। চারজন হাজির হল কলাবাগানের বাড়িতে। গোসাই তখন বাড়িতে নেই। বাড়ি থাকবার সময় কোথায়? নগরময় চালানো হচ্ছে শুধু ঈশ্বর প্রসঙ্গ আর কীর্তনোৎসব। তা গোসাই বাড়িতে না থাকুন, সতীশ জোয়ারদার ডাক ছাড়ল গোসাই গিন্নির উদ্দেশ্যে। ও মা, বাড়িতে অতিথি এসেছে যে। সতীশ জোয়ারদারের সঙ্গে এই বাড়ির অন্য সম্বন্ধ,
একেবারে বাড়ির মানুষ। গোসাইগিন্নি বেরিয়ে এলেন। ওমা, অতিথি আবার কিসের? এ তো বাড়ির ছেলেরা বাড়িতে এসেছে। বটি, বাড়ির ছেলে? আচ্ছা, দেখা যাক। গিরিন বিশ্বাস মনে মনে কোট করে বসল। গোসাই পরিবারের মুখের বড়াই কোথায় গিয়ে দাঁড়ায় দেখবে। শেষকালে নমশূদ্র জানলেই সব জল হয়ে যাবে। দুপুরবেলায় এসেছি, সুতরাং এরপরই খাওয়া দাওয়ার পালা। ঠাঁই করে খেতে বসিয়ে দিলেন গোসাইগিন্নি। কিন্তু খেতে বসিয়ে দিলেই গিরিন খাবি না। ছেলে বলে মেনেছেন যখন, তখন মুখে তুলে খাইয়ে না দিলে ছেলে খাবে কেন? হাত গুটিয়ে বসে রইল। ও তাই নাকি? গোসাইগিন্নি মুখে তুলে খাইয়ে দিলেন গিরিনকে। আহার করতে করতেই হার মেনে গেল গিরিন। ফাইনাল করে ফেলল নিজের মনে। এদিকে গোসাই পৌঁছে গেলেন। ওরা প্রণাম করতে যেতেই হাত ধরে বুকে টেনে নিলেন গোসাই। গিরিন নরম হয়েই ছিল, এবার গলে গেল। শুধু প্রেম নিয়ে যাব না আমরা, নাম নিয়ে যেতে চাই। আর যেতে চাওয়া মানে কি? মেতে যেতে চাওয়া। এই ঢুকল গিরিন বিশ্বাস, সতীশ নায়েব আর সতীশ দারোগা। গিরিন বিশ্বাসদের বাড়ির কাছে থাকে গোপাল সরকার। কমলাপুর বাপের দেশ নয়, মামা বাড়ি। নিজেদের বাড়ি ছিল খোকসা জানিপুরে। গোপাল আজন্ম মাতৃহীন। গোপালও ভূমিষ্ঠ হল, মাও সরে পড়ল। বাবা নন্দলালও চলে গেল ছেলেকে ৬-৭ বছরের রেখে। আজামশাই মধুসূদন কর্মকার মাতৃহারা দৌহিত্রকে নিয়ে এলেন নিজের বাড়িতে। সেই থেকেই কমলাপুরের আজিমার কাছে মানুষ হয়েছে গোপালচন্দ্র। ছোটবেলা থেকেই গোপালের ওই কিরকম ভাব, কিছুই ভালো লাগে না, সাধু সঙ্গ করতে চায়। তখন ভুবননাথের প্রাইমারি স্কুলের ছাত্র। স্কুল থেকে পালিয়ে সাঙ্গুপাঙ্গু জুটিয়ে কৃত্তিবাসের রামায়ণ নিয়ে গিয়ে বসে জঙ্গলের মধ্যে। বলে, আমি পড়ি, তোরা শোন, কত মজার কথা আছে এতে দেখ। গোপাল সুর করে করে রামায়ণ পড়ে যায়। আবার খানিকটা পড়ে যে জায়গাটা ভালো বুঝতে পারে সেটা নিজের কথাই সঙ্গীদের বুঝিয়ে দেয়। হনুমানের শুধু লেজই নয় রে, কি সাহস, কি জোর, কি বল! উফ, পাহাড়টা কাঁধে নিয়েই আকাশে লাফ। আর এক একটা লাফ কি, এক লম্ফেই সমুদ্র পার। কোথা থেকেই শক্তি এলো বুঝলি? ওই রাম রে রাম, রাম নামেই কামফতে। তখন সবে 14 থেকে 15 পড়েছে। মামা একদিন 4টে টাকা দিয়ে বললেন, এই নে, এই টাকা দিয়ে কুষ্টের বাজার থেকে কাটা কাপড় নিয়ে এসে গায়ের হাটে বেচাকেনা কর। কিন্তু কে আর কাটা কাপড়ের ব্যবসা করছে? মামা যখন প্রকারান্তরে নিজের পথ দেখে নিতে বলছেন, তখন সোজা একেবারে পথেই নেমে পড়ল গোপাল। গোয়ালন্দর টিকিট কেটে গাড়িতে চেপে বসল। চাটগাঁয়ের সীতাকুণ্ডের নাম শুনেছে, সেখানে যাবে। একটা মঠ আখড়া দেখে নিয়ে সেখানে থেকে যাবে, নিরিবিলিতে ঈশ্বরকে ডাকবে। কয়েকদিন সীতাকুণ্ডে থেকে আবার বেরুল। ফেনীতে এসে দেখা হলো এক ভদ্রলোকের সঙ্গে। সেখানে তাঁরই অতিথি হবার কথা, সীতাকুণ্ড থেকে খবর নিয়ে এসেছে। পরিচয় প্রসঙ্গে ভদ্রলোক জিজ্ঞেস করলেন, তোমার নাম কি, বাড়ি কোথায়? নাম গোপাল, বাড়ি নদিয়ায়। নদিয়ায়? নদিয়ার গোপাল তুমি? নদিয়ার উদ্দেশ্যে কপালে জোড়হাত ঠেকিয়ে প্রণাম জানালেন ভদ্রলোক। আহাহা, তুমি নদিয়ার ছেলে, গৌড়ের দেশের মানুষ। গোপাল প্রণাম করতে যেতেই লাফ দিয়ে 3 পা পিছিয়ে গেলেন ভদ্রলোক। ও কি করো, ও কি করো, ওতে আমার অপরাধ হবে যে। তা কেন? গোপাল বললি, আপনি ব্রাহ্মণ, বৃদ্ধ, আর আমি ছেলে মানুষ। তাহলে কি হয়? তুমি যে নদিয়ার মানুষ। নদিয়ায় তো কুকুর শিয়ালেরও জন্ম হচ্ছে, তারাও ধন্য, জানো, তাদেরও পুণ্যের প্রাণ। সেই নদিয়া জেলার ছেলে আমি। গোপাল দেশেই ফিরে এলো তাড়াতাড়ি। ঠাকুরের কথা যখন শুনল, তখন কাপড়ের দোকান করেছে কুষ্টিয়ার বাজারে। গিরিনের জেঠতুতো ভাই দেবেন বিশ্বাস 500 টাকা দিয়েছিল ব্যবসা করতে। লাভের ভাগ নেবে বলে নয়, ছোটবেলাকার বন্ধু বলে। গোপাল দোকানদারি করে আর সাধু সজ্জনের পিছনে পিছনে ঘোরে। এমন সময় গিরিনের কাছে শুনল ঠাকুরের কথা। শুনেই ছুটে এলো ঠাকুর দেখতে। বাড়ির কাছে ঠাকুর আসছেন, এসে থাকছেন, অথচ এতদিন কেন এগিয়ে যায়নি? ঠাকুর দেখে প্রথমে এই লজ্জাই হলো গোপালের। তখন বয়স ওর 23 কি 24 বছর। ঠাকুরের পদধূলি নিয়ে সাঙ্গ করে দিল খোঁজাখুঁজির। ঈশ্বরে ভক্তি হলেই তেজ এসে ঢোকে ভিতরে। বাইরে বিনয়, অন্তরে শক্তি। অন্যায়ের সামনে প্রলয় পরাক্রম। একদিন গোপাল হিমায়তপুর যাচ্ছে হেঁটে।
বাজারের রাস্তা দিয়ে ফেরিঘাটমুখো হতেই একজন চেনা দোকানি জিজ্ঞেস করলে, গোপালদা, কোথায় চললেন গো? ঠাকুর বাড়ি হিমায়িতপুরে, উত্তর দিলে গোপালচন্দ্র। দোকানে বসেছিল একজন অচেনা লোক, অমনি টিপ্পনি কাটলে, ও বাবা, হিমায়িতপুরে, ওই অনুকূল ঠাকুরের ওখানে। দাঁড়িয়ে পড়ল গোপাল সরকার, লোকটার দিকে তাকালো। কেন, কি বলতে চান আপনি? নদিয়ার এত মাহাত্ম্য? বলবো আর কি মশাই, অনুকূল ঠাকুরকে আর চিনি নে, যত নষ্টামির ঠাকুর। গোপালের চোখ মুখ লাল হয়ে গিয়েছে ততক্ষণ, এগিয়ে গেল লোকটার মুখের কাছে। নষ্টামির ঠাকুর না? কেমন করে জানলেন? অধৈর্যে টক বক করছে তখন ভিতরটা। জানবো আর কেমন করে, লোকে বলে তাই বলছি। ও, আপনি তাহলে লোকের কথা বলেন? তা বলবো না কেন, বেয়ারা লোকটা তবু বিনীত হয় না। তবে শুনুন, আমিও একজন লোক, আমি বলছি পাবনার অনুকূল ঠাকুর স্বয়ং ভগবান। যান, বলে বেড়ান লোকের কাছে যে অনুকূল ঠাকুর ভগবান। যান মশাই, উঠে পড়ুন। রুদ্র ভয়াল মূর্তি তখন গোপালের, ভীতিবৃতিহীন পরোয়াবিহীন চেহারা। কই, উঠে পড়ো, বলা আরম্ভ করো, নইলে এই হাত দেখছো, একটা চড়ে দাঁতের মাড়ি খুলে দেব তোমার। অত ফষ্টি নষ্টি সব জল। হাত জোর করে ক্ষমা চেয়ে পথ পায় না তখন লোকটা। আশেপাশে লোকও ছুটে এসেছে ততক্ষণ। সবাই বললে, হ্যাঁ, গোপালবাবুর কথাই তো ঠিক, বাছাধনের ঠিক শিক্ষা হয়েছে। বিত্ত না থাকলেও চিত্তটি ছিল অতি উঁচু, ধনী না হলেও মানি হয়েছিল গুরুর গৌরবে। শির দেব কিন্তু বেনি দেব না, সেই শিখ বীরের মতো কথা। এদিকে গিরীন্দ্র যখন দীক্ষিত হল, সুরেন্দ্র তখন বাড়িতে নেই। অসংযমের অত্যাচারে দেহবিধান জর্জরিত, দুষ্ট জীবাণুরা আড্ডা করেছে রক্তের স্রোতে। সাইনোভাইটিস হয়ে আড়ষ্ট হয়ে গিয়েছে এক অঙ্গ। চিকিৎসা হচ্ছে আর হাওয়া বদল করছে পশ্চিমে পশ্চিমে। ঘুরে বেড়াচ্ছে নাইনিতাল, মুসৌরি, বেরিলি, আবু পাহাড়। গিরিনের দীক্ষার প্রায় মাস 6 পরে বাড়ি ফিরে এলো, শরীরটা একটুখানি সারিয়ে। কুষ্টিয়ায় আসতেই ধরে ফেললে সতীশ জোয়ারদার। দাদা, বসো, কথা আছে। কথায় কথায় বললে, অন্তরে অন্তরে কি চেয়েছিলে মনে আছে তো? সুরেন বিশ্বাস মদ হলেও ধাঁচটা ছিল একটু অন্য রকমের। লোক মদ টেনে মাতলামি করে, আর সুরেন বিশ্বাস মাদক খেয়ে মা মা বলে কাঁদে। বলে, মা, তোর মনে এই ছিল, এমনি করে ঘুরাচ্ছিস আমাকে। আবার বলতো, মদই খাই আর যাই করি, আমি তোর বেটা, ফেলিস কেমন করে তাই দেখব। মা হই তুই আমায় মায়ায় বাঁধবি, আমি লড়ব তোর ওই বন্ধন গ্রন্থির সঙ্গে। কাঁদতো আর বলতো, ও মা, আমাকে তোর কোল দিতে ঘেন্না হয়, চরণ দি, আমি তোর চরণ ধরেই চলে যাব। ঈশ্বরের বেটা বলে মনে আবার গুমর আছে, তাই এত ফুটানি। মাতালি হোক, চরিত্রহীনী হোক, মুখে হরি বলও রয়েছে। জানি হরির চরণ স্পর্শেই মোচন হয়ে যাবে আজন্মের পাপ, হরণ করে নেবেন তিনি জন্ম জন্মান্তরের স্মৃতিকৃতি। একবার তার চরণ পেলে যত পাপ ক্ষয় হয়। মানুষের সাধ্য কি যে জন্ম জন্ম ধরে তত পাপ করে? জানত, ডাক্তারও মনে মনে গুরুর খোঁজ করছে, চঞ্চল পতঙ্গের মতো ফুলে ফুলে উড়ে বেড়াচ্ছে। তাই বলে রেখেছিল, ভাই, সদ্গুরুর খোঁজ করো, আর সন্ধান পেলে আমাকেও খবর দিও। সেই কথা স্মরণ করিয়ে দিলে সতীশ ডাক্তার। দেখো, ঠাকুরকে দেখো। দেখব, তবে নিশ্চয়ই দেখব। সুরেন বিশ্বাসের গভীর চোখ চকচকে হয়ে ওঠে। সতীশ জোয়ারদারের মতো মানুষ যখন মাথা নুইয়েছে, তখন কখনো বাজে জিনিস হতে পারে না। দেখবে যদি, তবে এখনই দেখো। চলো। সতীশবাবু সঙ্গে করে নিয়ে এলো অশ্বিনীবাবুর বাড়িতে। অশ্বিনীবাবুও বললে, বাহ, চমৎকার যোগাযোগ, আসুন দেখা করিয়ে দিই। ঠাকুর তখন অশ্বিনীবাবুর বাড়িতেই। সুরেন বিশ্বাস সামনে যেতেই টেনে বসিয়ে দিলেন নিজের পাশে। ও কাজটা সারা হয়েছে তো? পাশে বসিয়ে জিজ্ঞাসা করলেন ঠাকুর। সুরেন বিশ্বাস ঠিক বুঝে উঠতে পারছে না কোন কাজটার কথা বলছেন ঠাকুর, কিন্তু বুঝে ফেলেছে এ মানুষ অমেয় প্রেমের ভাণ্ডার। গিরিন গোসাইগিন্নির স্নেহের কথা বলেছিল, আজ সে নিজে তার উৎসকে অনুভব করল। দেখল তার নির্ঘন নয়নের নিরন্ধ্র দৃষ্টি। বুঝল তার বিতরণে বিচার নেই, জাত গোষ্ঠী বর্ণ বয়সের প্রশ্ন নেই। ঠাকুর আবার হাসি হাসি মুখে কথা বললেন, আমি বলছিলাম কি, আঁচলের গিঁট বাঁধাটা সেরে নিলেই হয়। চট করে বিদ্যুৎ খেলে গেল মাথার মধ্যে। তাই তো, রত্ন পেয়ে বিলম্ব কেন, হীরা পেলেই গিরা। বললে, এখন আপনি দয়া করলেই হয়।
দয়া আবার কি? তোমাদের জন্যই তো তার ভাণ্ডার। তোমরা দয়ার্থী নও, তোমরা দাবিদার। পিতার সিন্ধুকে তনয়ের অধিকার। কিশোরীমোহনও উপস্থিত ছিল সেখানে। ঠাকুর ডাক দিলেন, ডাক্তার। ডাক্তার সামনে আসতেই ইঙ্গিত করে দিলেন তকমাটা দিয়ে দেবার জন্যে। অশ্বিনীবাবুর ঠাকুর ঘরে এসে দরজা ভেজিয়ে দিলে কিশোরীমোহন। মুখ হাত পা ধুয়ে প্রস্তুত হয়ে এসেছে সুরেন বিশ্বাস। দাদা, কি ভজেন? জিজ্ঞেস করল কিশোরী। উদ্দেশ্য আর কিছুই নয়, যার ওপরে ভক্তি আছে তার থেকেই এগিয়ে নিয়ে যাবে। স্তরটাকে জেনে নিয়ে ভিত্তির পাথর বসাতে হবে। প্রথম, মধ্যম, ফাইনাল। যতখানি যে টনক, ভজনের ভারও পড়বে তার ওপরে তেমনি গুরুতর। এক প্রস্থ সিঁড়ি উঠলে খুলে দিতে হবে আর এক প্রস্থের দরজা। কিন্তু সুরেন বিশ্বাসের কাছে এ প্রশ্ন অবান্তর। বললে, বুঝি না কাউকেই, তবে বিবাদও নেই কারো সঙ্গে। সবাইকে ভক্তি করি, সব পন্থাই আমার প্রণম্য। ছোটবেলা থেকেই ওরই ভাব। কালীঘাটের কালীকেও যেমন দেখেছে, ঠিক তেমনি দেখেছে গৌরীর মঠের নিতাই গৌরকে। ৩৩ কোটি দেবতার কারো প্রতি অশ্রদ্ধা নেই, কোনো ভেদ বিচার রাখেনি মাথায়। বললে, দেখুন, আমার ধারণা ও সকলের গোড়ায় আছে একটা শক্তি। সেই গার্জেন পাওয়ারই হলো আসল উপাস্য। তাঁর সঙ্গে সম্বন্ধ করিয়ে দেন আমাকে। প্রশান্ত দৃষ্টিতে তাকালে আজ্ঞাপ্রাপ্ত মন্ত্রবাহকের মুখের দিকে। বড় খুশি হল কিশোরীমোহন, ফাইনাল দিয়ে দিলে একেবারেই। কিন্তু আমার কি কিছু হবে? জিজ্ঞেস করলে সুরেন বিশ্বাস। আমার সম্বন্ধে বোধহয় শোনা আছে আপনার। আমি বিল্বমঙ্গলও নই, গিরিশ ঘোষও নই। আমি হলাম অন্তঃসার শূন্য জীব। আমার প্রবৃত্তিও আছে, দম্ভ আছে। অকপটে বলে চলেছি সুরেন্দ্রভূষণ। কত কি যে করেছি তার কি ঠিক আছে? ন্যায় অন্যায়, পাপ পুণ্য সবটাতেই যে আমার সমান লাইসেন্স। আমার ওপর কি তাঁর করুণা হবে? বলতে বলতে কেঁদে ফেলে দিলি সুরেন বিশ্বাস। কমলাপুরের সেই প্রবল প্রতাপী সুরেন্দ্রভূষণ। দুই চোখ থেকে জল ঝরে পড়ছে টপস করে, ঘাম পড়ছে পাথর চুঁইয়ে। কাঁদছে আর বলছে, আমার কি কিছু হবে? তাঁর দয়া হবে এই অধমের উপর? হবে, হবে। দুই অক্ষরের এক জোড়া শব্দ। গুম গুম করে ঘর কাঁপিয়ে দিলে সঙ্গে সঙ্গে। হবে, হবে। কি কথা কইল? বাইরে থেকে আড়ি পেতে কেউ শুনছে নাকি? উৎকর্ণ হল দুজনাই। অমনি আবার সেই আওয়াজ, হবেই, হবেই। দরজা খুলে বাইরে বেরিয়ে এলো দুজনাই। দেখলে কাকপক্ষীটিও নেই কোথাও। কিশোরী হাসছে, বললে, এই তো হতে শুরু হয়েছে। তাঁর দয়ার কি অবধি আছে? তোমার পাপের বোঝা হলো খড়ের টুকরো, তাঁর করুণা বন্যার স্রোত। তোমার কুকৃতির স্তূপ শুকনো পাতার পালা, তাঁর এক কণা কৃপা মানে সেই পাতার পালায় এক ফুলকি আগুন। তোমাকে নিষ্কলুষ করা তার এক মুহূর্তের কাজ। শুধু সেই কৃপাটুকু কুড়িয়ে নেওয়া, অর্থাৎ তাঁর ব্রতের ব্রতচারী হয়ে চলা। জীবনে তাকে বরণ করে নিলেই আরম্ভ হল তোমার বরবর্ষণ। নাম নিয়ে বাড়ি ফিরে গেল সুরেন বিশ্বাস। উঠতে বসতে খেতে শুতেও ছাড়তে চায় না নামের সুতোগাছি। 1 মাস পরে দেখা সতীশ জোয়ারদারের সঙ্গে। কি ভাই, কি খবর বলো? গুরুপথের সংবাদ জিজ্ঞেস করল সতীশচন্দ্র। ভালোই, মন যেন নামতে চায় না। দর্শন টর্শনও হচ্ছে কিছু কিছু। সতীশবাবু শুনেই খুশি। অশেষ দয়া তো ঠাকুরের। সঙ্গে করে নিয়ে গেল তখনই ঠাকুরের কাছে। ঠাকুর তখন প্রফুল্লবাবুর বাড়িতে। কি খবর রে, কখন এলি? আহ্লাদে আটখানা হয়ে জিজ্ঞেস করলেন ঠাকুর। পথ চেয়ে যেন বসেছিলেন তাঁরই জন্যে। এই তো আসছি। দণ্ডবৎ প্রণাম করলে সুরেন বিশ্বাস। তারপর আর খবর কি? সাধন জগতের খবর চাইলেন এবার ঠাকুর। সুরেন বিশ্বাসের পক্ষে খবর দিয়ে দিলে সতীশ জোয়ারদার। বললে, চোখ বুঝলেই দর্শন হচ্ছে সুরেনদার। তাই নাকি? বাহ, কিন্তু ওই দর্শন ফর্শনের জন্যে মন পড়ে থাকে না যেন। বিভূতিকে ধরতে গিয়ে বিভু ফসকে না যায়। ও এক অহংকার। আমার জ্যোতি দর্শন হচ্ছে, আমার নাদ শ্রবণ হচ্ছে, এই আত্মপ্রসাদ যেন না আসে। ওসব হচ্ছে হোক, না হয় না হোক। ঠাকুর সাবধান করে দিলেন।
ওইখানে যেন আটকিয়ে থেকো না বাবা। আর শোনো ডাক্তার, কিশোরী মোহনকে ইঙ্গিত করলেন ঠাকুর, এবার ওকে ভজন দিতে পারো। নিচের ডেসক্রিপশনে ঠাকুরের প্রতিটি গ্রন্থের ছোট ছোট অডিও ভিডিও ধারাবাহিকভাবে সংযোজিত হয়েছে ও নিয়মিত প্রকাশিত হচ্ছে। ভিডিওগুলিতে ক্লিক করে ঠাকুরের অমৃত রস শ্রবণ করতে পারেন। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করুন, শেয়ার করে অন্য সকলকেও ঠাকুরের অমৃতবাণী শ্রবণের সুযোগ দিন। জয় গুরু।